দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো সালাম স্টিল প্রেজেন্টস দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে কে থাকছেন আমাদের অতিথি, চলুন দেখে নেই। রাজশাহী থেকে আসা লাগবে কেন? সাহসী ও স্পষ্টভাষী তরুণ রাজনীতিবিদ, একজন বিশিষ্ট অ্যাক্টিভিস্ট, সংগঠক, শিক্ষক এবং লেখক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেছেন। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কারণে ছাত্র জীবনে তাকে নানা কটূক্তি ও রাজনৈতিক হয়রানির শিকার হতে হয়েছে, কিন্তু তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হননি। যিনি জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার অনুপ্রাণিত সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, সমস্ত আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণে তার প্রতিবাদের ভাষা অন্যদের থেকে আলাদা। জুলাই আন্দোলনে সামনের সারিতে ভূমিকা রেখেছেন তিনি। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, সন্ত্রাসী রাজনৈতিক দলের গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র জনতাকে বাঁচাতে সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করা ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ দেশের সব জুলাই যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার ইনকিলাব মঞ্চ সরকারের কাছে 3টি দাবি তোলে। কঠোর ও প্রতিবাদী বক্তব্যের জন্য তিনি তরুণদের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেছেন, যা অনেক সময় বিতর্কেরও জন্ম দিয়েছে। তবে নিজের অবস্থানে অটল থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চান। দ্য হট সিটে আমাদের আজকের অতিথি শরীফ ওসমান হাদী। দর্শক, আমাদের আজকের অতিথি শরীফ ওসমান হাদী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র। হাদী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের দ্য হট সিটে। যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করতে চাই, যে এই 36 জুলাইয়ের পরে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে আপনি একটি সংগঠন পরিচালনা করছেন, যারা বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আপনারা কাজ করছেন। সম্প্রতি আপনারা ইনকিলাব মঞ্চ কালচারাল সেন্টারও চালু করেছেন। আমি যে বিষয়টিতে প্রথমেই দৃষ্টিপাত করতে চাই, যে কোন প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চ জন্ম নিল এবং এর আসলে আদর্শই বা কি? ধন্যবাদ দাওয়াত দেওয়ার জন্য আমাকে। ইনকিলাব মঞ্চ, আমরা বারবার যেটা বলি, যে সমস্ত আধিপত্যবাদ বিরোধী এবং আগ্রাসন বিরোধী একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার যেই ইনসাফ ভিত্তিক লড়াই, সেটার জন্য কাজ করতে চাই। আমরা যেসব বন্ধুরা জুলাইয়ে সবাই অংশগ্রহণ করেছি, তো ঠিক তখনই যখন আমাদের বিজয় চলে আসলো জনতার, আমরা ফিল করছিলাম যে এখন তো বিপ্লবের শক্তিগুলো বিভিন্ন কারণেই বিভাজিত হয়ে যাবে। প্রত্যেকটা দেশেই হয়, যে কোনো ঐতিহাসিক গণ অভ্যুত্থান বা বিপ্লব হলে পরবর্তী বিপ্লবীদের মধ্যে বিভাজন ঘটে। তো আমাদের একটা বড় চিন্তা ছিল যে যদি এই বিপ্লবীরা, গণ অভ্যুত্থানের শরিকরা একদম প্রচুর পরিমাণে বিভাজিত হতে থাকে, তাহলে পরে এই জুলাইয়ের স্পিরিট ক্ষতিগ্রস্ত হবে। জুলাইয়ের স্পিরিট ক্ষতিগ্রস্ত হলে পরে আমাদের যে এখানে আধিপত্যবাদ, যে আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষ জীবন দিল, সেটা আবার মাথাচাড়াই দিয়ে শুধু উঠবে না, সেটা ভয়ানকভাবে ব্যাক করবে। সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ রাখবার জন্য একটা ইনসাফ ভিত্তিক লড়াইয়ের জন্য একটি প্ল্যাটফর্ম দরকার ছিল, এবং আমরা আমাদের বন্ধুরা সবাই মিলে এই জন্য ইনকিলাব মঞ্চ করেছি। নামটি কেন ইনকিলাব মঞ্চ হলো? ফাইন, নামটি বেশ কয়েকটা কারণেই। আমরা অনেক আগে থেকেই আমরা আমাদের বন্ধুরা কালচারাল লড়াইটা করছিলাম, কারণ আমরা জানি এইখানে যে আজকের ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের তো শুধু আইকনটা চলে গেছে, এখন এখানকার প্রত্যেকটা স্টেজে, বিশেষ করে মনস্তত্ত্বে আমাদের ফ্যাসিবাদের সমস্ত বীজ গভীরভাবে রয়ে গেছে। তো এইখানে এই যে ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ যে প্রতিষ্ঠা করা হয়েছে, এর অলমোস্ট প্রত্যেকটা শিকড়ই কালচারালি এস্টাবলিশ করা হয়েছে, কালচারাল বীজ বপন করা হয়েছে। তো ওই কালচারাল লড়াইটা আমরা দীর্ঘদিন ধরেই করছিলাম। সেজন্য আমরা দেখলাম যে এই ইনকিলাব জিন্দাবাদ, এটা তো আমাদের দীর্ঘ ঐতিহ্যের অংশ। যেমন যখন সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন চলে ভারতে, যখন অবিভক্ত ভারত, যখন ভারত আমাদেরও, তখনও কিন্তু ইনকিলাব জিন্দাবাদ নেমে আমাদের একটা ঐতিহাসিক সিলসিলা আছে, যেটা বলে আমরা ব্রিটিশদের বিরুদ্ধেও লড়াই করেছি। সুতরাং এইবারের জুলাইও আমরা ইনকিলাব জিন্দাবাদকে আবার সামনে এনেছি। দেখলাম বলবার সাথে সাথে মানুষ ভীষণভাবে আন্দোলিত হচ্ছে, তো আমরা মনে করলাম ঠিক আছে, আমরা আমাদের ওই স্বকীয় জায়গাটুকুন ধরে রেখেই ইনকিলাব মঞ্চ করলাম এই নামে, এবং মানুষ ভীষণ ভালোবাসলো। এবং আপনারা কি কি কাজ করতে চান, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি? আচ্ছা, আমরা অল্প করে সুনির্দিষ্ট করে বলেন। মানে এমনিতে হচ্ছে আমাদের টোটাল লড়াইটা কালচারাল লড়াই। এখন অনেকে বলে যে আমরা তাহলে যে পলিটিক্যাল ভয়েস দিই, তো বাংলাদেশে এটা বানানো হয়েছে যে আপনি এমন কালচারাল অ্যাক্টিভিজম করবেন যেন আপনি রাজনীতির কিছুই বুঝেন না, কিন্তু আপনি এখানে ফ্যাসিবাদকে পেলে পুষে বড় করছেন। তো আমরা আসলে একটা নতুন টার্মও বলি আমাদের ক্ষেত্রে, এটা হলো পলিটিকো কালচারাল। মানে আমরা দেশ, জাতি, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পলিটিক্যাল ভয়েস দেই, কিন্তু আমরা রাজনৈতিক দল না। এবং
আমরা এই ভয়েসটা মূলত দেই যে কোনো কালচারাল অ্যাক্টিভিজমের মাধ্যমে। যেমন আমার লেখা যে জুলাইয়ের একটা অসাধারণ, মানে মানুষের কাছে প্রচুর পরিমাণে গেছে, লাল জুলাই গানটা এখন পর্যন্ত, যে গানটা, যে র্যাপটা মানুষ প্রচুর শুনেছে, এই র্যাপ থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় নাটক করেছি, যত কালচারাল অ্যাক্টিভিজম আছে, কবিতা করা, নাটক করা, মিছিল করা, রাজনৈতিক বক্তৃতা দেয়া, আমরা এই সবগুলোকেই কালচার মনে করি। কারণ কালচার তো হচ্ছে হোয়াট উই আর, আমরা যা। তা আমরা কি করি? মিছিল দেই, আমরা রাজনীতি করি, আমরা গান গাই, কবিতা বলি, আমরা মানুষের বিরুদ্ধে দ্রোহ করি, আবার মানুষের জন্য দোয়া করি, এই সবই আমাদের কালচার। সুতরাং আমাদের লড়াইটা কালচারাল লড়াই। বাংলাদেশের বা বাংলাদেশীয় যে কালচার, আপনার কি মনে হয় যে 1947-এর আগে যে ভারতবর্ষ ছিল, তার মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব মিলেই আমাদের কালচার ছিল, আমাদের কি নিজস্ব কোনো কালচার দাঁড়িয়েছে? না, প্রথমত হলো যে আপনি একটা জাতি হিসাবে আপনার কালচার কিভাবে দাঁড় করাতে চান, এইটা আপনি আমি যদি একটা টকশোতে বসে বা কোনো একটা খুবই পশ জায়গায় বসে ঠিক করে তৃণমূলে পাঠাই, ওটা ব্যাকফায়ার করে, যেটা আওয়ামী লীগ করেছে যেখানে। এবং তাদের কি কাজটা হয়েছে? তারা বলে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর মানে এই কথার মধ্যেই সে প্রমাণ করছে যে 1000 বছরের ঐতিহ্য, কিন্তু সে ইতিহাস শুরু করে 50 বছর আগের মুক্তিযুদ্ধ দিয়ে। তাহলে বাকি 950 বছর কোথায়? আমার সুলতানি আমল কোথায় দীর্ঘ? আমার মুঘল আমল কোথায়? আমার ঈশা খাঁ যে দুর্দান্ত প্রতাপে যে মোগলরা শাসন করেছে তাদেরকে পর্যন্ত সে পরাজিত করেছে, এই বাংলার ঈশা খাঁ, তার লড়াই কোথায়? এর মানে এই 71 বা আমাদের একটা লড়াই হুট করে আসে না, এটা ঐতিহাসিক সিলসিলা আছে। এইটাকে যে আপনি নাই করে দিলেন, তো এইটারই আমরা বিরোধিতা করি। সুতরাং আমাদের হলো, আমরা এইখানে বিভিন্ন জাতি গোষ্ঠী মিলে আমরা যে একটা জাতি রাষ্ট্র তৈরি করলাম, সুতরাং আমাদের একটা জায়গায় পৌঁছতে হবে। দেখেন, কালচার তো প্রতিদিন একটু একটু করে পরিবর্তন হয়। আপনি দেখবেন আজ থেকে 10 বছর আগে আপনার বাসায় হয়তো আপনার বড় বোন বাসার মধ্যে হয়তো টি শার্ট পরতো না, কিন্তু এখন কিন্তু আপনার বাচ্চা দেখবেন সে ঘরের মধ্যেও, আপনার বোনও হয়তো ঘরের মধ্যে সে টি শার্ট পরছে। এখন এই যে আপনি কালচারাল জার্নিটা, এই কতটুকুনকে আপনি বাইরের বলবেন, কতটুকুনকে নিজেরকে বলবেন, এইটা হলো মানুষকে স্পেস দিতে হবে। যে জন্য আমরা বলি, একটা মেয়ে যে সালোয়ার কামিজ পরে, একটা মেয়ে যে বোরকা হিজাব পরে, আর একটা মেয়ে শাড়ি পরে, তিনটেই আমাদের এখানকার সংস্কৃতি। কারো আরোপ করার তো দরকার নাই, স্বাধীনভাবে চলতে থাকুক। কিন্তু দিন শেষে আমাদের যেটা হয়েছে সেটা হলো, বাহির থেকে আমরা যা আসে একটু ফিল্টার করে করে নেওয়া। দুনিয়ার এমন কোনো দেশ নাই যে বাহির থেকে নেয় না। যদি না নেয়, যে বাংলা ভাষা আজকে যেটুকুন সমৃদ্ধ, হাজার হাজার ইংরেজি শব্দ, আরবি শব্দ, উর্দু শব্দ, ফার্সি শব্দ, রাইট, তৎসম শব্দ। তো আপনি যদি এটা বন্ধ করে দিতেন, তাহলে বাংলা কি সমৃদ্ধ হতো? হতো না। আজকে যে ইংলিশের 80%-এর বেশি ভোকাবুলারি হলো ল্যাটিন, গ্রিক, ইটালি, জার্মানের, কিন্তু তারা এত স্মার্টলি এগুলোকে অকিউপাই করেছে। আজকে জার্মানির লোকেরা যেই ভোকাবুলারিটা 300 বছর আগে জার্মানের ছিল, সে এখন ইংলিশ ডিকশনারি দেখে ইংলিশ হিসেবে মুখস্থ করে। মানে দেখেন, ইংলিশকে স্মার্টলি হ্যান্ডেল করেছে, অকিউপাই করে নিয়েছে। আমাদের যেটা কাজ, যা আমাদের জন্য ভালো, এই সমস্ত সংস্কৃতিকে দুর্দান্তভাবে অকিউপাই করে ফেলতে হবে। যে ভারতবর্ষ আমাদের পূর্বপুরুষের ছিল, শরীফ ওসমান হাদি এবং ইনকিলাব মঞ্চ, সেই ভারতবর্ষেরই একটা পার্ট, যেটা পরবর্তীতে 47-এ স্বাধীন হয়ে ভারত হয়েছে বা ইন্ডিয়া হয়েছে, সেই ভারত বিরোধিতাই এখন আপনার কাছ থেকে আমরা প্রচন্ড রকম ভাবে পাই। এটা কি মানে কোন সিলসিলা, যেটা আপনি বলছিলেন যে ধারাবাহিকভাবে আসা, সেটাকে কি আপনি পুরোপুরি বাদ দিয়ে শুধু ভারতকে কেন বিরোধিতা করছেন? প্রথমত হলো, আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, ঠিক এই প্রশ্নটাই বেগম জিয়াকে 1996-97 দিকে বিবিসি বাংলা করেছিল, যে ভারত বিরোধিতাই কি একমাত্র বিএনপির রাজনীতি? তার কি একই কিছু রাজনীতি নাই? ওই প্রশ্নটাই তাহলে বেগম জিয়া যেটা বলেছে ওটা আমাদের উত্তর। বেগম জিয়া যেটা বলেছেন আমরা সেটাই বলি। কে বলে আমাদের রাজনীতি ভারতের বিরুদ্ধে? আমাদের রাজনীতি ভারতের বিরুদ্ধে না, আমাদের রাজনীতিটা হলো প্রো বাংলাদেশ। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে কথা বলি, আমাদের শির দ্বারা নিয়ে বেঁচে থাকতে চাই। এখন আমি যদি আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বতন্ত্র বোধ নিয়ে বাঁচতে চাই, তাতে যদি অন্য কেউ আহত হয়, সে দায় কি আমার? আমার কি স্বাধীনভাবে বলবার, বাঁচবার মানে আমার কোনো জবান থাকবে না? তা বাংলাদেশ যদি বাংলাদেশের কথা বলে, সেটা যদি ভারতের গায়ে তারা নিজেরা জোর করে টেনে নেয়, সেইটা তো বাংলাদেশের দায় না। বরং আমরা যেটা চাই, আমরা তো কোনোদিন এখান থেকে ভারতকে প্রতিবেশী হিসেবে বাদ দিতে পারবো না, এটা আমরা চাইও না। কিন্তু আমরা কি চাই, যে আমরা তাকে প্রভু হিসেবে চাই না, আমরা ভালো প্রতিবেশী চাই। সুতরাং আমরা চাই আমাদের সাথে সে খুব ভালো প্রতিবেশী সুলভ আচরণ করুক, কিন্তু বন্ধুত্ব সুলভ আচরণ করুক, কিন্তু প্রভু সুলভ আচরণ আমরা মানি না। এবং এই দুনিয়ায় কোনো ছোট দেশে হলেও, যত শক্তিশালী পাশের দেশ হোক, তারা কালচারালি প্রভুত্ব মানতে পারে না। আর তার প্রমাণ, যেই অ্যাপলিটিক্যাল জেনজি, তারা সারাদিন টিকটক বানায়, ইনস্টাগ্রামে থাকে, এছাড়া বাইরে কিছু কাজ করে না, তারা পুরো ইন্ডিয়ান হেজিমনিকে যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিল, কিসের জন্য? বিকজ সে বুঝতে শিখেছে তার দেশের কোনো সিদ্ধান্ত সে নিতে পারে না,
ভারত ছাড়া। তো ভারতের তো এখন সুযোগ আছে, ভারতকে আমরা এম্বাসিতে গিয়েছিলাম, ইন্ডিয়ান হাই কমিশনে আমরা একটা বিশাল র্যালি নিয়ে গিয়েছিলাম। ইন্ডিয়া সারা বাংলা পৃথিবীতে যে প্রোপাগান্ডা ছড়িয়েছে বাংলাদেশের জুলাইয়ের বিরুদ্ধে, আমরা স্মারকলিপি দিয়েছি তাদেরকে, তাদের অফিসারদেরকে আমরা বলেছি যে প্লিজ আপনারা নতুন করে বাংলাদেশকে ভাবতে শেখেন, আমরা আপনাদেরকে ভালো প্রতিবেশী হিসেবে পেতে চাই, তবে আপনাদেরকে যেটা করতে হবে সবার আগে জুলাইকে স্বীকৃতি দিতে হবে। আর আওয়ামী লীগের চোখে বাংলাদেশ দেখা বন্ধ করে বাংলাদেশের জনগণের চোখে তার জবানে বাংলাদেশকে বুঝতে হবে এবং শিখতে হবে। আপনারা জুলাইকে স্বীকৃতি দিয়ে সেটা শুরু করতে পারলে অফকোর্স ইউ ক্যান বি মাই গুড ফ্রেন্ড, এটা ছাড়া তো হবে না। তাদের কাছ থেকে কেমন রেসপন্স? তারা বলেছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে তারা জানাবেন, তারা তো এটুকুনি বলতে পারেন, আমরা সেই কনসার্ন জানিয়ে এসেছি। না, ভারতের সাথে তো বাংলাদেশের পুরো বর্ডারটাই তো ভারতের সাথে, মিয়ানমারের সাথে আমাদের অল্প অংশ, এরপরে বঙ্গোপসাগর। সেই ক্ষেত্রে ধরেন আওয়ামী লীগের বেশিরভাগ লোক যারা পালিয়ে গেছে তারা তো ভারতেই আশ্রয় নিয়েছে। এই বিষয়টা আপনারা উল্লেখ করেছিলেন কিনা, যে ভারতের সাথে বাংলাদেশ রাষ্ট্রের যে সম্পর্ক হওয়ার কথা ছিল সেটা না হয়ে কি দলের সাথে হলো কিনা? হ্যাঁ, আমরা এটা বলেছি, আমরা বলেছি যে ভারতের কাজ কি বাংলাদেশের রাষ্ট্রের সাথে, এবং দুটো কথা আমরা আমাদের দেশের সরকারকে বারবার বলেছি, বারবার এখানে কলকাতা কেন্দ্রিক যে হেজিমনি, দেখেন কলকাতাকে আমরা অনেক আগে পিছনে ফেলে এসেছি, এখন আর কলকাতার সাথে আমাদের কোনো ডিলিং নাই, ঢাকার সাথে ডিলিং হবে দিল্লির সাথে। কলকাতা তো তাদের একটা রাজ্য, একটা রাজ্যের রাজধানী, তার সাথে আমি এখন ডিলিং এ কেন যাব? তো এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হলো আমরা তাদেরকে তো অফকোর্স এটাও বলেছি যে এই যে শেখ হাসিনা সেখানে বসে উদ্ধতপূর্ণ আচরণ করছে, কথা বলছে, আপনি ভাবেন ভারত কিভাবে বাংলাদেশের জনগণের বন্ধু, বা সে যে নতুন করে বাংলাদেশের একজন শরিক হতে চায়, এটা কিভাবে প্রমাণ করবে? বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, ব্যাংকগুলোকে দেউলিয়া করে, গুম করে, খুন করে, আয়নাঘর করে সে পালিয়েছে শুধু না, সেখানে বসে প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাকে থাকার জায়গা দিচ্ছে ভারত। তো আপনি সেভাবে কি ভারতকে বন্ধু হিসেবে পেতে পারবেন? তো সেজন্য ভারতের যেটা উচিত হবে, শেখ হাসিনাকে আইনানুগ উপায়ে বাংলাদেশের আইনের কাছে সোপর্দ করা এবং বাংলাদেশের জনগণের সাথে তার সম্পর্ক নির্মাণ করা, কোনো একক রাজনৈতিক দলের সাথে না। ভারতের সাথে সম্পর্কের যে টানাপোড়েন, বাংলাদেশ রাষ্ট্র বা আপনি আপনার নিজের আইডিওলজির জায়গায় যেটা বলছেন, কিন্তু একইভাবে আমরা দেখছি যে ৩৬ জুলাইয়ের পর বাংলাদেশ নতুন করে পাকিস্তানের সাথে সম্পর্ক ডেভেলপ করছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে এসে ঘুরেও গেল। এই পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পর্কের ডেভেলপ হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথম কথা হলো এই কথাটার মধ্যে একটা আছে যে নতুন করে মানে হলো তাহলে মুক্তিযুদ্ধের পর থেকে এখানে কোনোদিনই পাকিস্তানের সাথে সম্পর্ক ছিল না। এখানে পাকিস্তানের সাথে প্রথম সম্পর্ক স্থাপন করেছেন শেখ মুজিবুর রহমান। তিনি শুধু সম্পর্ক স্থাপনই করেন না, ওআইসির সম্মেলনে তিনি সেখানে গেছেন পাকিস্তানে, এবং ভারতের চোখ রাঙানিকে উপেক্ষা করে তিনি গেছেন। বলা হয় শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পিছনে ভারত নীরব দর্শক ছিল, তাকে তারা চাইলে সেভ করতে পারত, কিন্তু যখন দেখলো ভারতের হাতের গ্রিপ থেকে শেখ মুজিবুর রহমান বের হয়ে যাচ্ছে, তখন তারা এ ব্যাপারে সাইলেন্ট থেকেছে এবং এটা তারা হতে দিয়েছে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড। সুতরাং পাকিস্তানের সাথে প্রথম সম্পর্ক প্রতিষ্ঠা করে গেছেন শেখ মুজিবুর রহমান, এরপর তো সারা জীবন ধরে চলছেই। ইভেন আওয়ামী লীগও দেখেন, আওয়ামী লীগ কি এসে পাকিস্তানের সাথে সম্পর্ক করেছে, মানে অফিসিয়ালি বন্ধ করেছে? আমরা তো দেখেছি শেখ হাসিনা থাকতেও সে সবাইকে আম পাঠিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও আম পাঠিয়েছে। এর মানে শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রীরা আম পাঠালে সমস্যা নাই, ডক্টর ইউনূস পাঠালে সমস্যা। এই যে ন্যারেটিভ, এই যে এখানকার বাঙ্গু সুশীলদের বুদ্ধিজীবিতা, এটারই তো আমরা ধরে জাস্ট একদম ওপেন করে দিতে চাই, এক্সপোজ করে দিতে চাই। ব্যাপার হলো আমরা আমাদের প্রতিবেশীদের সবার দিকে খুলে তাকাতে চাই। আমাদের বন্ধু পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আমরা তো বরং ভারতের সাথে যেটা চাই, ভারত আমাদেরকে ট্রানজিট, সেই ট্রানজিট ধরে ভারত বাংলাদেশের মাঝখান থেকে বুক চিরে ট্রানজিটের নামে করিডোর নিয়েছে। অথচ আমি নেপাল যেতে চাই, আমি ভুটান যেতে চাই, অল্প একটু ট্রানজিট দরকার। তাহলে নেপাল আর বাংলাদেশ, ভুটান আর বাংলাদেশ, এই বাণিজ্যিক ট্রানজিট যদিও আপনি জানেন নেপালের সমুদ্র বন্দর নাই, ভুটানের সমুদ্র বন্দর নাই, বাংলাদেশের সমুদ্র বন্দর অসাধারণ। যদি ভারত অনেক দিন ধরে বাংলাদেশও চাচ্ছে, নেপাল ভুটানও চাচ্ছে, ভারত রাজি হচ্ছে না কেন? তার সিকিউরিটি কনসার্ন। অথচ সে যদি মাঝখানে ট্রানজিট দিত, আমরা ফিস দিতাম, তাহলে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা কামাই করতে পারতো, আমাদের পোর্ট সুবিধা তাদেরকে দিয়ে নেপাল ভুটান উপকৃত হতো। এর মানে বাংলাদেশের সমস্ত রসটুকুন শুধু ভারত খাবে। আমার বন্ধু নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা আর কারো কাছে আমাকে সে যেতে দিবেন, এটা তো হবে না। আমার অনেক প্রতিবেশী আছে, আমি সবার সাথে ভালো আচরণ করব। ইভেন আমি সেই ভালো আচরণ তো ভারতের সাথে করতে চাই। আমাদের প্রফেসর ইউনূস বলেছে যে আমরা ভারতের যে 7 সিস্টার্স, তারও তো সমুদ্র বন্দর নাই, সে যদি আমাদের সাথে প্রভুত্বের সম্পর্ক বাদ দিয়ে বন্ধুত্ব স্থাপন করে, আমাদের সেই বন্দরের সুবিধা তো আমরা 7 সিস্টার্সের বন্ধুদেরকেও দিতে চাই। এখন এই যে পাকিস্তান, মানে কি পাকিস্তান এখানে ছিল না? পাকিস্তান তো আছেই।
সুতরাং শুধু পাকিস্তান না, আমাদের এই বঙ্গোপসাগরের পাশে দক্ষিণ এশিয়ার সবার সাথে আমাদের সম্পর্ক এক্সপ্লোর করতে হবে আবার। ভারত এবং বাংলাদেশের সাথে যে চুক্তিগুলো ছিল এগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এবং বাংলাদেশের মানুষের মধ্যে অনেক ধরনের উদ্বেগ ছিল, কিন্তু বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তারা আসার পর কি এমন কোনো কিছু প্রমাণ করতে পেরেছে যেখানে অসময়ে এই জায়গাটা ছিল? আপনাকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিই এই জন্য যে আপনি মনে হয় এতদিন আমি এত শত গেলাম যে এই ব্যাপারটা অন্তত সামনে তুললেন, যেটা বাংলাদেশের গণমাধ্যমগুলোর প্রচুর আকারে তোলা দরকার ছিল, ইন্টারিমকে চাপ দেওয়া উচিত ছিল। যেমন দেখেন, আমরা জানি যে এই সরকার মানে ফ্যাসিস্ট সরকার অনেকগুলো চুক্তি করেছে। দেশের নিয়ম হলো যখন কোনো চুক্তি হয় অন্য দেশের সাথে সংসদে সেটাকে উপস্থাপন করতে হবে, মানুষকে জানাতে হবে। তারা সংসদে উপস্থাপন করে না, মানুষ জানে না। তো এখন ইন্টারিমের তরফে যেটা আমরা টুকটাক বুঝবার চেষ্টা করেছি যে এখন তো সংসদ নাই, তাহলে এক্সপোজ করবে কে, মানে ওই যে ওটাকে এক্সপোজ করার মতো সাহস, এটাকে ওপেন করা, এটা তো ইন্টারিমের নাই। বিকজ এখানে তো পলিটিক্যাল গার্ডসওয়ালা কোনো লোক নাই, এখানে তো অর্ধেক মেরুদণ্ডী প্রাণী অনেক মানুষ উপদেষ্টা হয়ে আছেন। কারণ হলো আজকে যদি ফ্যাসিবাদ ফিরে, যদি তারা রাস্তায়ও নামে বড় করে, তো এখানের কয়জন উপদেষ্টা আছেন বুক চিতিয়ে ট্যাঙ্কের সামনে লড়াই করবেন? আর তো অনেকে বিদেশ চলে যাবেন। তো এই জন্য ওই সাহসটা নাই, যে কারণ জন্য আমার আফসোসটা হলো এটা তো না হলো বিপ্লবী সরকার, না হলো কিছু মানে গণ এনজিও তন্ত্রী সরকার হলে যেটা হয় যে প্রচুর টকশো করতে হবে, প্রচুর সভা সেমিনার করতে হবে, আর এই তো আমাদের এখন বরং যেটা উচিত, আপনার মাধ্যমে আজকে বলি যে অন্তত এই সরকারের অবশ্যই আগামী পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য খুব কঠিন হবে, কারণ তাকে তো ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে। সুতরাং এই সরকারের উচিত যেই অসম চুক্তিগুলো ভারতের সাথে দিল্লির সাথে ঢাকা করেছিল সেগুলোকে জনগণের সামনে আনতে হবে। এটা কারো করুণা না, এই চুক্তিগুলো জনগণের পয়সায় হয়েছে, সুতরাং জনগণের জানার অধিকার আছে, এটা এই সরকারকে করতে হবে। আপনি কিছুদিন আগে লিখেছেন বা বলেছেনও যে জীবনকে আল্লাহর কাছে ওয়াকফ করে দিচ্ছি। তার মানে যারা এখন সরকারের দায়িত্বে আছে, আপনি যেরকম বললেন যে এখন যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট কখনো আবার যদি ফেরে বা তারা রাজপথেও নামে, এই উপদেশটা কাউকে খুঁজে পাওয়া যাবে না। এটা আপনার মন্তব্য, আমি সেটা ধরেই বলছি। তার মানে কি আপনার জীবন ঝুঁকিতে আছে ভবিষ্যতে? এমনিতে হলো যে অনেকে যে ধরেন আছে না যে একটু মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য বলা, তো এই জন্য ধরেন আপনি যদি আমার একদিন ইনবক্স দেখেন শুধু আমার পেজের, যে কোনো সুস্থ মানুষের জন্য 2-3 মিনিটের বেশি দেখা কঠিন। এখন যেটা হয়েছে, ইভেন আমি আমার পরিবারকেও কাউকে দেখাই না যে, তো এরপরে ফোন আমি জিডিও করেছি শাহবাগ থানায়, অন্তত একদিনে 10টার বেশি নাম্বার থেকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে, ভিন্ন ভিন্ন 10টা নাম্বার থেকে। সেই 10টা নাম্বার সহ শাহবাগ থানায় জিডি করেছি, এরপর থেকে আর এর কোনো ইমপ্রুভমেন্ট পাই নাই। তো এটা আপনারা আবার অনেকে মিডিয়া বলবে যে তাহলে আপনি জিডি করেন নাই কেন, এই জন্য করে রাখা। কিন্তু এই জিডি বা কোনো কিছু আমাদেরকে সুরক্ষা দেবে সেটা আমরা মনে করি না। যেই লড়াই আমরা নেমেছি এটা জানি এটা 2-4-6 বছরের কোনো লড়াই না। আপনাকে জানিয়ে রাখি যে মেক্সিকোর পাশে আমেরিকা প্রতিবেশী হিসেবে যতটা পরাক্রমশালী, তার থেকেও বাংলাদেশের পাশে ভারত অনেক বেশি পরাক্রমশালী। সুতরাং এখানে আমরা একই সাথে অনেককে শত্রু বানিয়েছি, দখলদার দিল্লিকে বানিয়েছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বানিয়েছি, আরও অনেক ঘরানাকে। সুতরাং আমাদের এই লড়াইটা শুধু 2-4-5 বছরের, এটা খুবই ভুল। আমাদের লড়াইটা চলবে এবং এজন্য আমি বলেছি আজকে যদি আমাকে হত্যা করা হয়, যে কোনো মুহূর্তে করা হতে পারে। আমি আমার বন্ধুদেরকে ইনকিলাব কালচারাল সেন্টারে সেদিনকে আমরা সবাই বসে বলেছি যে আল্লাহ যদি আমাকে আগে নিয়ে যায় তারপর তোমাদের করণীয় কি। আমি আমার পরিবার এবং আমার ভাই বন্ধুদেরকে ডেকে বলেছি যে আল্লাহ আমাকে নিয়ে গেলে করণীয় কি হবে। বরং আমি আমার পরিবারকে বলেছি যে আমার সন্তানের এখন বয়স 7 মাস, আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে। আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তানও দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে, এই স্পিরিট যেন ওকে দেওয়া হয়, এটা আমি আমার পরিবারকে বলেছি। সুতরাং ভবিষ্যতের বাংলাদেশের যে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই, এটা তীব্রতর হবে। আমাদের গণ অভ্যুত্থানের পরে বিপ্লব হওয়ার কথা ছিল, হয় নাই, ছাইচাপা আগুন হয়ে আছে। সুতরাং আমরা যদি সেই আগুনের মধ্য দিয়ে নতুন ইনসাফের রাষ্ট্র তৈরি করতে না পারি, তাহলে দুটো কাজ হবে। ওই আগুন আমাদেরকে পুড়িয়ে দিবে, মানে বাংলাদেশ, এই জমিন, এখানকার স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছু পুড়িয়ে দিবে। সিপাহী বিপ্লবের পর আমাদেরকে যেরকম ধ্বংস করে ফেলা হয়েছিল, হয়তো সেই পরিণতি হবে। আর সেটা না হলে যদি আমরা রুখে দাঁড়াতে পারি তাহলে আমাদের বিজয় হবে। সুতরাং আমরা লড়াইয়ের মধ্যেই আছি। আর একটা মজার ব্যাপার হলো যে আমি যখন ইনসাফের লড়াই করি তখন তো সেখানে পরাজয়ের কিছু নাই। আমি বেঁচে থাকলে আমি গাজী হিসেবে লড়বো, আমি মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব, এই লড়াইটাই। সুতরাং ইনকিলাব মঞ্চ 2-3টে কথা 1000বার বলেছে, এর একটা আমরা বলি যে আসলে জিতই জীবন নাই, লড়াইটাই জীবন। আমাদের জুমা প্রচন্ডভাবে ভেঙে পড়ছিল, লোকে যখন স্লাট শেমিং করছেন ডাকসু ইলেকশনে 4-5 দিন আগে প্রচন্ড কান্নাকাটি করলো যে ওর নুড বানিয়ে ওর মার কাছে পৌঁছানো হয়েছে। একটা মা কিভাবে নেয় একটা মেয়েরটা? তারপরে কান্না। আমি বলছি জুমা, এইসব বানিয়ে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, আমরা থেমে গেলেই ওরা
হ্যাপি হবে। সুতরাং আমাদের লড়াইটা যে ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ওরা ভয় পাচ্ছে, এর মানে হলো ওরা আমাদেরকে এত ফোকাস করছে, আমাদেরকে সময় দিচ্ছে, আমরা লড়াই করে যাব। আর আমাদের এই লড়াই তো হার জিতের কিছু, আমরা জিতের উপরেই আছে। আমাদের জীবন বেঁচে থাকলেও জিত, আমাদের জীবন চলে গেলেও জিত। আবরারের তো হারানোর কিছু ছিল না, সুতরাং লড়াই চলবে। আপনারা যে লড়াইটা করছেন, জুলাইয়ে তো সবাই মিলে একটা লড়াই হয়েছে, কিন্তু জুলাইয়ের পরে সেই লড়াইয়ের স্টেক হোল্ডারদের দেখলাম যে প্রচুর ভাগ হয়েছে। এবং যারা পরবর্তীতে যে রাজনৈতিক দল হলো এনসিপিকে নিয়ে আপনিও প্রচুর সমালোচনা করেছেন, এবং হয়তো মানুষের কাছে এরকম একটা পারসেপশন তৈরি হয়েছে যে এটা সরকারের মদতপুষ্ট একটা দল। এবং আপনি বলেছেন যে এনসিপি যেভাবে জুলাইকে নিয়ে পলিটিক্স করছে, ঠিক একইভাবে ৭১কে নিয়ে আওয়ামী লীগ পলিটিক্স করেছে, তাই কি? দুটো ব্যাপার। এই যখন বলেছিলাম, ব্যাপার হলো এনসিপির ক্ষেত্রে আমার যেটা এখনো আমি একদম শতভাগ হতাশ হচ্ছি না। দেখেন, বাংলাদেশে আগে একটা বাইনারি ছিল যে আওয়ামী লীগ বিএনপি, এর বাইরে আর কোনো কিছু নাই। এখন যেহেতু আওয়ামী লীগ ওই জায়গাটায় নাই, এখন বিএনপি জামাত, মানে ঘুরে ফিরে আগের জায়গাটা ওই প্রান্তিকতা। আপনি যদি মানে দেখেন, এখন আমাদের যেটা হচ্ছে, আমরা প্রো পিপল কোনো অবস্থান নিলেই সেটা কোনো একটা দলের হিসেবে সবাই ট্যাগ করছে। মানে যখন আপনার পক্ষে যাবে তখন ভালো, আর যখন একটু পরের কথাটা আপনার বিপক্ষে যাবে তখন আমি অন্য দলের। তা আমরা খুব চাচ্ছিলাম, এনসিপির একটা সুযোগ ছিল যে এই দুই বাইনারি ভেঙে দিয়ে মাঝখানে শুধু ইনসাফের শক্তিতে একটা লড়াই করা, যে না পুরনো ধারার কোনো প্রান্তিকতার মধ্যে আমরা যাব না। তো যেটা হয়েছে, একটা হলো নিজেরা প্রচুর একে অপরকে মাইনাস করা, ভাই ব্রাদার কোরাম করে 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 সেটাকে শক্তিটাকে ছোট করে ফেলা হয়েছে। তার সুযোগ ছিল জুলাইয়ের সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে একীভূত হয়ে বড় করে লড়াই করা, কিন্তু না, সেটা না করে তারা একে বাদ দিয়েছে, ওকে বাদ দিয়েছে, এই করে করে এখন তো নিজেরা দুর্বল হয়েছে। এখন এনসিপির ক্ষেত্রে সমালোচনাটা করি ভালোবেসে, কারণ তারা অভ্যুত্থানের ডেডিকেটেড মুখ। তারা যদি হেরে যায় তাহলে তো সম্মিলিতভাবে আমরা সবাই হেরে যাই। একইভাবে বলি, বিএনপির যত সমালোচনা আছে এগুলো করার পরেও বলি, শহীদ জিয়ার বিএনপিকে কোনোদিন শতভাগ কর্নার করা যাবে না, কারণ বিএনপি ডুবলে সে একা ডুবে না, সে বাংলাদেশের সবাইকে নিয়ে ডুবে। তো আমাদের তো এই কনসার্নগুলো আছে। এই জন্য আমরা এনসিপিকে এটাকে বলা যে আসলে তারা ওই জায়গাটা, হ্যাঁ এখন আমরা প্রত্যাশা করি তারা নিজেদেরকে সময় দিয়ে গ্রুমিং করুক এবং তারা আবার উঠে দাঁড়ালে পরে বাংলাদেশের জন্যই সেটা সবচেয়ে ভালো হবে। আপনি যেমন এনসিপি বা অন্য রাজনৈতিক দলের সমালোচনা করেন, আপনাকে নিয়েও বেশ কিছু সমালোচনা আছে। ইনকিলাব মঞ্চকে বলা হয় যে বাংলাদেশে যে মব জাস্টিসগুলো হয় বা এখানে আপনারা উস্কে দেন, আপনি বিভিন্ন বক্তব্যে ছিঁড়ে ফেলবেন, মেরে ফেলবেন, ধরে ফেলবেন, এই জাতীয় শব্দ ব্যবহার করেন। সেই সাথে এমন কিছু শব্দও থাকে যেগুলো হয়তো সবার সামনে বলাও সম্ভব না। আপনি কেন এত অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড করেন? হ্যাঁ, প্রথম কথা হলো, আপনি যদি চান আমার সময় দিলে, তাহলে এটা তো টকশো তো এত একাডেমিশিয়ানরা দেখবে না। আমি সময় দিচ্ছি, আপনি মানে একাডেমিশিয়ানরা দেখবে না, সেটা হলো এমনিতে একাডেমিকলি প্রুফ করবার ভীষণ জায়গা আছে যে স্ল্যাং কখন পাওয়ার হয়ে ওঠে। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা দেশে এরকম নোবেল প্রাইজ পাওয়া অনেক নোভেল আছে ইংলিশে, যেখানে প্রতিরোধের ভাষা হয়ে উঠেছিল সেখানকার স্ল্যাং। কিন্তু এর মানে আমি এখানকে স্ল্যাংকে এস্টাবলিশ করি না। আমাদের যে কথা সেটা হলো, বাংলাদেশের টকশোগুলোতে যখন সিরিজ আলাপ হওয়ার কথা যে গত 15 বছরে যত মানুষকে গুম করা হয়েছে, মামলার সংখ্যা 3000-এর বেশি গুম কমিশনে। আমি আজ পর্যন্ত একটা মূলধারার টিভিতে দেখি নাই যে অন্তত 2-4জন গুমের ভিকটিমদেরকে নিয়ে লম্বা সিরিজ, 2-1জনকে নিয়ে কেউ করতে পারে, লম্বা সিরিজ করেছে না, আমি দেখি নাই। আপনি গুম নিয়ে করেন নাই। পিলখানায় তাপসের গাড়িতে উঠাই একজনকে পোড়াই দেওয়া হয়েছে, সেনা অফিসার, তার স্ত্রী আমাদেরকে এসে বলেছেন। একটা পিলখানার পরিবারকে নিয়ে কেউ টকশো করতেছে না, কোনো নিউজ করতেছে না। আসেন, শাপলা নিয়ে তো কথা বললে ইজ্জতই থাকবে না, এটা নিয়ে কথা বলা যায় না, এটা নিউজ আইটেম হইতে পারে না। পিলখানা নাই, শাপলা নাই, গুম নাই, আয়নাগর নাই, খুন নাই, হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। একটা ফরিদপুরের ছাত্রলীগের সেক্রেটারি 200 কোটি টাকার বেশি পাচার করেছে। ক্যান ইউ ইমাজিন? একটা জেলা ছাত্রলীগের সেক্রেটারি যদি 200 কোটি টাকা পাচার করতে পারে, তাহলে হোয়াট অ্যাবাউট পুরো ছাত্রলীগ, তারপরে পুরো আওয়ামী লীগ, পুরো দেশটা বেচে দিয়েছে। এইগুলো নিয়ে যখন কোনো টকশোতে কোনো আলাপ থাকে না, আপনি যখন কোথায় 5টা 10টা 15টা বাচ্চা কারে গালিগালাজ করতেছে, সেই বাচ্চাদের মধ্যে এমন আছে যার জুড়ে চোখ চলে গেছে, হাত চলে গেছে, আপনি সেইগুলোকে একটা টকশো না, সিরিজ টকশো করছেন, এইগুলোকেই মেইন স্ট্রিম করছেন। আহারে বাচ্চারা কি খারাপ কথা বলে, অথচ আপনি একবারও এই গণহত্যাগুলোর ব্যাপারে আপনার টকশো নাই, এই জন্য আপনার লজ্জা নাই, আপনার এই জন্য দুঃখবোধ হয় না যে আমি একটা গুমের পরিবারের সন্তানকে নিয়ে। একটা মেয়ে যে বলেছে, ডক্টর ইউনূস যেদিন আয়নাঘর পরিদর্শন করতে গেছেন, সেদিন সাথে একটা মেয়ে গেছিল, ও তখন ছোট, ওই ইন্টারভিউতে বলতেছে ওর মাকে যখন আয়নাঘরে আনছে সে অনেক স্বাস্থ্যবান, তাকে এমন লাথি মারছে
ও পানি খাইতে চাইছিল, বলছিল আমার মারে একটু পানি দেন, এমন লাথি মারছে সে বাথরুম করে ফেলছে। এই মেয়েটাকে নিয়ে বাংলাদেশের একটা মিডিয়া, যে ওর সামনে একটা মেয়ে বলেছে গুম কমিশনে যে তাকে আয়নাঘরে নেওয়ার পর তার পিরিয়ড হয়ে গেছে মাইরের চোটে, ওয়াশরুমে এমন অবস্থা রাখা হয়তো আপনি কোনোভাবেই প্রাইভেসি মেনটেন করতে পারবেন না। একটা নারী ওয়াশরুমে পুরো কমোডে বসবার জায়গা নাই, আধো বসা, এত ছোট, তাও মানুষ দেখছে ওখানকার প্রহরীরা। তার মাইরের চোটে পিরিয়ড হয়ে গেছে, সে প্যাড চেয়েছে এবং তাকে বিভৎস হাসি। আপনি ভাবেন আপনার বোন, আপনার মা আয়না ঘরে, মাইরের চোটে জীবনের এই পরিণতি চলে এসেছে, আপনার মধ্যে এই সুশীলতা থাকবে? আমরা জুলাইয়ের তুমুল গণহত্যার পরে একটা বিচার করতে পারি নাই। এখন পর্যন্ত 1000-এর বেশি পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা সরাসরি মাথায় গুলি করেছে, বুকে গুলি করেছে, কোনো উস্কানি ছাড়া। সেখানে মাত্র 46 জন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যেও কিছুদিন আগে একজন পুলিশকে জামিন দেওয়া হয়েছে, যে জামিন পাওয়ার পরের দিনই ভারতে পালিয়ে গেছে। আপনি এখন পর্যন্ত যেই 1400-এর বেশি জাতিসংঘের প্রশ্ন মতে শহীদ, সেই শহীদ পরিবারের জন্য এখন পর্যন্ত একটা বিচার এনে দিতে পারেন নাই। 20,000-এর অধিক চিরতরে অন্ধপঙ্গু, তার জন্য একটা বিচার এনে দিতে পারেন নাই। আপনি বরং কি পারছেন, আপনি এখন কে কারে কতটুকুন গালি দিচ্ছে সেটা নিয়ে আপনার জান বের হয়ে যাচ্ছে। জান এই জন্য বের হয়ে যাচ্ছে, আপনার পরিবারের কেউ আয়নাঘরেও যায় নাই, গুমও হয় নাই, খুনও হয় নাই, বরং আপনার বন্ধু বান্ধব পাচার করে হাজার হাজার কোটি টাকা পাঠিয়েছে। আপনারা ঢাকায় দেশে থেকে রাজনীতি করেছেন, কুসুম কুসুম বিরোধিতা করেছেন, কুসুম কুসুম সমালোচনা করেছেন, কিন্তু এখনো তাদের তরফে সাপোর্ট পাচ্ছেন। এই জন্য আপনার এই দুঃখ বোধ হয়। যদি আপনার নিজের বাবা মা ভাই বোন ইলিয়াস আলীর মতো হতো, অথবা এমন কেউ হতো গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে, তাহলে বুঝতেন সুশীলতার ভাষা কেমন। আর মবের ব্যাপারে যেটা ব্যাপার, সেটা হলো আজ পর্যন্ত বাংলাদেশের একটা মিডিয়া বলতে পারবে এতগুলো মবের আশেপাশেও ইনকিলাব মঞ্চ 1 সেকেন্ডের জন্য গেছে? আমাদের প্রোগ্রাম তো শত শত মিডিয়া যায়, তো প্রেস মিট না করে আমরা মিডিয়াকে না জানিয়ে কোথায় যাই? আমরা আজ পর্যন্ত একটা টোকা দিয়েছি, এমন কোথাও আছে? তো এই যে ঘুরে ফিরে এই প্রশ্ন করা, আমি চাইলে এটাকে একদম এমনভাবে বলতে পারি লজ্জায় পড়ে যাবে, কিন্তু যাতে কেউ অত লজ্জায় না পড়ে এই জন্য বলি না। সুতরাং আমাদের মিডিয়ার ভাইদের এগুলো একটু চক্ষু বন্ধ করে লেসন নেওয়া উচিত। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পরিমাণ নির্যাতন হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, তার তুলনায় আপনার এই স্ল্যাং বা গালি এটা কিছুই না? কিছুই না। আচ্ছা, এখন ধরেন না, প্রথমত ধরেন আপনার তো ভাষার রাজনীতিটা জানতে হবে। এটা আমি আগেও একটা শোতে বলেছি। একটা হলো প্রত্যেকটা প্রোগ্রামের একটা ভিন্ন বিউটি আছে এবং একটা প্যাটার্ন আছে। আপনি একটা রাজপথের তুমুল একজন মানুষকে হত্যা করা হয়েছে, তার পরিবারকে নিয়ে আপনি বিচার চাইছেন, তখনকার ভাষায়ন। এবার আপনি একটা প্রেস ক্লাবে বা সিরডাপে একটা পলিসি মেকিং এর জায়গায় একটা রাউন্ড টেবিল করছেন, আপনার টোন, এবং আপনি এখন একটা টক শোতে কথা বলছেন, এই তিনটা টোন, মেজাজ, ফ্রেমিং নিশ্চয়ই এক হবে না। তো আপনি এই টক শোর সুন্দর কথা, আমি এখন এখানে এসি রুমে বসে কথা বলছি, মনে রাখতে হবে। আমি যখন শাহবাগে ঘন্টার পর ঘন্টা রৌদ্রে আমরা দাঁড়াই, তখন কিন্তু এসি থাকে না, তখনকার পরিবেশ এটা থাকে না। সুতরাং প্রত্যেকটা শব্দের স্থানকাল পাত্রভেদের ভিন্ন রাজনীতি আছে। এই ভাষায়নের যে রাজনীতি বা রাজনীতির যে ভাষা, এটা নিয়ে আমাদের প্রচুর বোঝাপড়া আছে এবং এই জন্য আমরা খুব বুঝে এগুলো বলি। আর একটা প্রশ্নে যেতে চাই, সেটা হচ্ছে আপনি গোপালগঞ্জকে ভাগ করে দিয়েছেন বেশ কয়েকটা জেলার সাথে। আমি দেইনি, বেগম জিয়া দিয়েছে। বেগম জিয়া দিয়েছে। আপনার একটা বক্তব্য এটা আমরা দেখেছি যে এখন বেগম জিয়া বা আপনারা গোপালগঞ্জকে অন্য জেলার সাথে ভাগ করে দিতে পারেন কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে ধানমন্ডি 32 নাম্বার, যেটা তো বাংলাদেশের ঐতিহাসিক দলিল, সেটাকে ভেঙে ফেলা হয়েছে, সেটা তো আপনাদেরকে অনেক খুশি দেখা গেছে, কেন এমন? প্রথমত কথা হলো যে গোপালগঞ্জের যে প্রশ্নটা, এটা হলো আমরা যদি ভেঙে দিতে পারতাম তাহলে তো এখন আপনি প্রশ্নই করতে পারতেন না, কারণ গোপালগঞ্জ নামে জেলাই থাকতো না। আমরা গোপালগঞ্জের বিভিন্ন উপজেলাকে পাশের জেলার সাথে অ্যাটাচ করে দিতাম যদি আমাদের হাতে ক্ষমতা থাকতো। ওকে, যেহেতু নাই, এর মানে এটা তো হচ্ছে না। নাম্বার 2 হচ্ছে বেগম জিয়াকে যখন 2014 সনে ট্রাক দিয়ে আটকে রাখা হলো, তিনি সমাবেশে আসবেন, ঘন্টার পর ঘন্টা তাকে যে নারী পুলিশ তার সাথে বেয়াদবি করলো, তখন তিনি বলেছিলেন না কে গোপালগঞ্জের নাম বদলে যাবে। এর মানে কি তিনি আসলে গোপালগঞ্জের নাম বদলাতে চান? এই যে মানে বেগম জিয়া বললে, আমরা বললে এটার আক্ষরিক অর্থ করা, আর শেখ হাসিনা বললে সেটার আক্ষরিক অর্থ না, সেটার স্পিরিট খুঁজে বের করা, এইটি হলো বাংলাদেশের মিডিয়ার রাজনীতি। হ্যাঁ, এটুকুন আমরা বুঝি। প্রথমত হলো এই যে গোপালগঞ্জের মানুষকে সবাই আওয়ামী লীগ করে, তাহলে প্রতিরোধ গড়ে তুললো কারা? অফকোর্স সেখানে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ আছে। আমরা বরং গোপালগঞ্জের নামে যে দুর্বৃত্তায়ন হয়েছে বাংলাদেশে, সেই দুর্বৃত্তায়নের বিপক্ষে কথা বলছি, যে এইরকম একটা জেলার নামকরণ করে বাকি 63 জেলাকে
খুন করে গুম করে ফেলা যাবে না। একইভাবে যদি এই গোপালগঞ্জের রাজনীতিটা কোনোদিন বগুড়া করে, আমাদের তখন বগুড়ার বিরুদ্ধে কথা বলতে হবে এবং অফকোর্স বলবো। এর মানে কোনো একক জেলার বিরুদ্ধে না, আপনি জেলার নামটা ব্যবহার করে যখন মানুষকে নাই করে ফেলেন সেইটার বিরুদ্ধে আমাদের কথা। আর একটা বলছিলাম ধানমন্ডি 32 নিয়ে। ধানমন্ডি 32 এই যে দেখেন ইতিহাসের অংশ। প্রথম কথা হলো, যে কোনো বিপ্লবের প্রধান কাজ হলো আপনি বিপ্লব করলে চূড়ান্ত বিপ্লব করতে হয়। বাংলাদেশের আফসোস হলো সে চূড়ান্ত বিপ্লবটা করতে পারলো না। ধানমন্ডি 32 হলো এটা একটা বাংলাদেশের এমন উপাসনালয়, আপনি মানুষকে গুম করবেন, হত্যা করবেন, ধর্ষণ করবেন, পুরো দেশ বেচে দেবেন অন্য দেশের কাছে ক্ষমতায় থাকার জন্য, হরিলুট করবেন। এই সব করবার পর আপনার একটা পরিত্রাণ লাগবে। আপনি ওখানে যেমন গঙ্গা স্নান করলে সমস্ত কিছু ধুয়ে যাবে, এই গঙ্গা স্নানের জায়গাটা হলো ধানমন্ডি 32 আওয়ামী লীগের। সে রাতে ইলিয়াস আলীকে হত্যা করে আরো 10 জনকে গুম করে খুন করে সকালবেলা ধানমন্ডি 32 গিয়ে একদম একটা সাদা কালো পাড়ের শাড়ি পরে ফুল দিয়ে গঙ্গা স্নান করে আসে, সেই মাত্র পবিত্র হয়ে আসলো। এর মানে যেই ভবন আপনাকে গুমকারী, আপনি জঘন্য হত্যা করেছেন, খুনিকে, হত্যাকারীকে, ধর্ষককে, লুটেরাকে, পাচারকারীকে পরিত্রাণ দেয়, সেটা কোনো বাড়ি না, সেটা হলো ফ্যাসিবাদের উপাসনালয়। স্বাধীনতাকামী মানুষের হলো এই ফ্যাসিবাদের উপাসনালয় যদি কোনো মসজিদ হয়, যদি কোনো মন্দির হয়, যদি কোনো পেগোডা হয়, সেটাকেও ভেঙে গুড়িয়ে দেয়া। ধানমন্ডি 32 তো আরো ছোট ব্যাপার, আপনি কেন গড়িয়ে দেন নাই? বরং আরো যদি অনেকগুলো ধানমন্ডি 32 সামনে গড়ে ওঠে, আপনি সেটাকেও ভেঙে দিবেন। কোনো পূজাতন্ত্র, পুরোহিততন্ত্র চলবে না। আপনাকে প্রত্যেকটা জায়গায়, ধানমন্ডি 32 তো হিসাবের বাইরে না। যেই ভবন, যেই বিল্ডিং মানুষকে হত্যার লেজিটিমেসি তৈরি করে, আপনি তার বিপক্ষে দাঁড়াবেন, আপনি মরে গেলেও দাঁড়াবেন, কাউকে না কাউকে দাঁড়াতে হবে, এটা নিয়ে গ্লানির কিছু নাই। শাহবাগে গণজাগরণ মঞ্চের যে ব্যাপারটা ছিল, এটা নিয়েও আমি আপনাকে অনেকবার কথা বলতে দেখেছি। শাহবাগ নিয়েও আপনার কি কোনো ভয়, নাকি এটা আপনি পছন্দ করেননি? দেখেন, আমার পছন্দ, আমি তো অনেক কিছুই পছন্দ করি না, তো আমি যদি পছন্দ নাও করি, সে কি এই দেশে, এই রাষ্ট্রে থাকবে না? আমার পছন্দের সাথে কি যায় আসে? আমার বাসায় তো আমি অনেক কিছু খাই না, তাই বলে কি আর কেউ খাবে না? সুতরাং আমার পছন্দ অপছন্দের কোনো গুরুত্ব নাই, নাম্বার 1। তাহলে দেখেন, আমাদের বিরোধিতা হলো শাহবাগ জায়গাকে কেন্দ্র করে না, শাহবাগিতা যে একটা আইডিয়া, এই আইডিয়ার বিরুদ্ধে। তাহলে আমরা এটা কেন বিরোধিতা করি? আমাদের বিরোধিতার জায়গা হলো শাহবাগ হলো গত 50 বছরের একমাত্র সব থেকে বড় মব, যেই মবটাকে বিদেশের, সোজা কথা আরো সহজ করে বললে দিল্লির অর্থায়নে এবং তার প্রযোজনায় বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিচালনায় এই নাটকটা এখানে মঞ্চস্থ হয়েছে। এবং আপনি পৃথিবীতে এভাবে পাবেন না, দেশের সেরা 3-4টা হসপিটালকে বন্ধ করে দিয়ে দিনের পরে দিন, মাসের পর আরো লম্বা সময় ধরে বিরিয়ানি, কাচ্চি, দুনিয়ার সমস্ত খাবার খেয়ে সরকারের 3 স্তরের নিরাপত্তা নিয়ে তারপরে সেখানে আন্দোলন করা হয়। প্রথম কথা হলো, আমরা এখানে কি, এখানে যেটা বলা হয়েছে, সে এই শাহবাগিতার মধ্য দিয়ে পুরো একটা বিকল্প রাষ্ট্রকল্প দাঁড় করানো হয়েছে। যেমন অনেকে বলে যে হেফাজত যে শাপলা করেছে, দেখেন শাপলা হলো একটা রিয়াকশন। শাহবাগের মতো জঘন্য যে মব, সেই মবের একটা রিয়াকশন ঘটে গেছে শাপলায়। কিন্তু শাপলার কি নাই? শাপলার নিজস্ব কোনো রাষ্ট্রকল্প নাই। কিন্তু শাহবাগ হলো এত শক্তিশালী আইডিয়া যার একটা রাষ্ট্রকল্প আছে। প্রমাণ, সে তখন বাংলাদেশের আইন, বিচার, সচিবালয় প্রত্যেকটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চাপে ফেলে বিকল্প রাষ্ট্রকল্প তৈরি করেছে। সে ওখানে বসে পতাকা উত্তোলিত করছে, পতাকা অবনমিত করছে। এটা রাষ্ট্রদ্রোহিতা হয়। একমাত্র রাষ্ট্র ছাড়া এভাবে পুরো জাতিকে অর্ডার দেওয়ার কেউ নাই যে পতাকা কখন উদ্দোলিত থাকবে এবং কখন তাকে পতাকা নামানো হবে। এই কাজ করার মধ্য দিয়ে শাহবাগ অর্ডার করছে, সেই অনুযায়ী বাংলাদেশের সমস্ত সরকারি প্রতিষ্ঠান 1 মিনিট নীরবতা পালন করছে, কেউ বলছে না। শাহবাগের লেজিটিমেসি কে দিয়েছে? শাহবাগ বলবে আজকে এই টাইম 5 মিনিট সমস্ত সরকারি অফিস কালো ব্যাজ ধারণ করবে। বাংলাদেশের মিডিয়াগুলো, বাংলাদেশের সরকারি অফিসগুলো মিডিয়া কালো ব্যাজ ধরেছে। এর মানে এটা তো একটা বিকল্প রাষ্ট্র এখানে, যে কি করেছে, আইন ধ্বংস করেছে, রাষ্ট্র ধ্বংস করেছে, করে 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 বিচার চাই না, ফাঁসি চাই। এর মানে ফাঁসি একমাত্র বিচার, সে যেভাবে চায় ওটাই হলো বিচার, এর ছাড়া কোনো বিচার নাই। করে সে যে ফাঁসি দিল মানুষকে, এই ফাঁসি থেকে তার দায় মুক্তি কে দিবে? সুতরাং এই শাহবাগ হলো একটা এমন আইডিয়া যেটা তার অপছন্দের মানুষ, যাকে সে পছন্দ করে না, তাকে রাষ্ট্রীয় মদদে জুডিশিয়াল কিলিং করা যাবে, বিচারিক হত্যাকাণ্ড করা যাবে। মুশকিলটা হলো
আপনি যখন একটা ছোট ছেলে মেয়ে ইন্টারের একটা বাড়ির সামনে গিয়ে কাউকে বকা দিচ্ছে, খুবই বাজে কথা বলছে, কি জন্য? সে প্রচন্ডভাবে এই জুলাইয়ের স্পিরিট নিয়ে খারাপ কথা বলছে, তাই এটাকে আমরা কোনোভাবে অ্যাডমিট করি না। কিন্তু বাচ্চাটার বয়স কত, ওর সাথে লোক কয়জন, ও তো এমনিতেই বিচার টিচার দেখলে বাসায় ফিরে যাবে, এটা আপনার এত কনসার্ন। অথচ শাহবাগের জঘন্যতম মব সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশের ইসলামী ব্যাংকে প্রত্যেকটা ব্রাঞ্চে হামলা করা হয়েছে। এইখানে যারা যারা শাহবাগে আসে নাই তাদের ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে, ব্যানারে নাম বলা হয়েছে আপনি যদি এত কোটি টাকা না দেন তাহলে ব্যানারে নাম যাবে, ইবনে সিনার নাম চলে গেছে। এরপরে আমি নিজে সাক্ষী, ছোট ছোট প্রতিষ্ঠান তারা পর্যন্ত শাহবাগে অগণিত টাকা দিয়েছে শুধু কিসের জন্য? যাতে ওই ব্যানারের নাম যায়। মানে হলো এই ব্যানারে যাদের নাম আছে তারা বাংলাদেশ বিরোধী। এইটাকে ধরে বরিশাল ইসলামী ব্যাংক হসপিটালে হামলা করা হয়েছে, ব্যাংকের এটিএম বুথে হামলা করা হয়েছে। এমন কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাই যেটাকে ধ্বংস করা হয় নাই। এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই, এগুলো মব না। মানে হলো আপনার নিজের লোক যখন অন্যকে হত্যা করবে তখন এটা হলো তাদের ভাষায় কোট আনকোট মুক্তিযুদ্ধের চেতনা। আর আপনি যাকে অপছন্দ করেন সে যদি সামান্যতম প্রতিরোধ গড়ে তোলে, এটা হলো বিরাট মব। এইরকম মব আমরা গত 15 বছরে দেখি না। যে কোনো আন্দোলনের পেছনে অর্থ একটা বড় ভূমিকা পালন করে। ইনকিলাব মঞ্চ একটা বড় প্রতিষ্ঠান, আপনাদের অর্থ কোথা থেকে আসে? আবার অনেক সময় অনেকে বলেও, আমরা ফেসবুকেও দেখি যে ইনকিলাব মঞ্চ যেমন বলে জামাতের এ টিম, বি টিম, সি টিম থাকে। আপনারা কি কোনো জামাতের কোনো টিম? প্রথম কথা হইল আমরা কার টিম এইটার উত্তর দেই না, কারণ আমরা তো আমরা কাজ করেই দেখি কার টিম। দ্বিতীয়ত হইল আপনি সব আমি মিনিমাম এই 10টা শোতে এই প্রশ্ন শুনলাম, কখনো বলে আপনারা কি এনসিপির বি টিম নাকি জামাতের বি টিম, আবার কখনো কখনো বলে যে বিএনপিরই আপনারা একটা দূরবর্তী উইং কিনা। আপনি আজ পর্যন্ত আপনি সহ আপনাদের কোনো মিডিয়ার বন্ধুরা ছায়ানট বা উদিচিকে প্রশ্ন করেছেন যে আপনারা কি আওয়ামী লীগের বি টিম নাকি সিপিবির বি টিম? আপনারা উদিচি ছায়ানটকে কোনোদিন প্রশ্ন করেন না, কিন্তু ইনকিলাব মঞ্চকে প্রশ্ন করতে মজা লাগে। আমাদের উত্তর দিতে সমস্যা নেই। আসি আর্থিক ব্যাপার বলি, বাংলাদেশ ইনকিলাব মঞ্চ একমাত্র আমার জানা মতে নজির স্থাপন করেছে। আমরা 1 বছরের বেশি ধরে অ্যাক্টিভিজম করছি। আমরা শতভাগ ক্রাউড ফান্ডিং করি, ফেসবুকে আমাদের অ্যাকাউন্ট এবং বিকাশ নগদ সব নাম্বার দিয়ে। আমাদেরকে মানুষ 10 টাকা থেকে শুরু করে 10,000 20,000 পর্যন্ত টাকা পাঠায়। প্রত্যেকটা ইভেন্ট শেষে আমরা সমস্ত ব্যাংক বিকাশের স্টেটমেন্ট পাবলিকলি ওপেন করে দেই। আমরা ইনকিলাব কালচারাল সেন্টার করেছি, 18 লক্ষ টাকা প্রথমে আমরা খরচ করেছি। মানুষ 10 টাকা থেকে শুরু করে 10,000 20,000 টাকা এখানে পাঠিয়েছে। 1 সপ্তাহ আগে 18 লক্ষ টাকার পাই টু পাই হিসাবে আমরা ফেসবুকে স্টেটমেন্ট সহ দিয়েছি। আমি দেখেছি আপনাদের পেজে এটা পুরোটা ডিটেইলস। তো কারো যদি কোনো সন্দেহ থাকে, এজেন্সি থেকে শুরু করে মিডিয়া, তারা এটা নিয়ে আলাপ করুক, বলুক যে আমি এখানে 500 টাকা পাঠিয়েছিলাম, আপনার স্টেটমেন্টে গায়েব করে দিয়েছে। আমরা তো চাই আমাদেরকে প্রশ্ন করুক, বরং আমাদেরকে সেই প্রশ্ন কোনো মিডিয়া করছে না যে আমি 20 টাকা পাঠিয়েছিলাম, আমার টাকাটা তো হিসেবে নাই, বরং বলছে টাকা কোত্থেকে আসে। তো মজা করে ওইটাই বলি, টাকা এখন সব থেকে বেশি হাসিনার হাতে। সুতরাং আমাদেরকে যদি আপনারা জানতে চান তাহলে আমাদেরকে টাকা হাসিনা দেয়। ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে যে সংগঠন চালানো যায়, এটা বাংলাদেশে হয়তো এটার প্রচলন ছিল না, কিন্তু জুলাইয়ের পরে আমরা দেখেছি আপনারা শুরু করেছেন, এবং আপ বাংলাদেশ আরো 2-1টা সংগঠনকে আমরা দেখেছি যে তারা ক্রাউড ফান্ডিং চেষ্টা করছে, এনসিপি ইদানিং চেষ্টা করছে। একটু অন্য প্রসঙ্গে ফিরতে চাই। ডাকসু নির্বাচন হয়ে গেল। ডাকসুতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যেটা, এটা অনেক 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 একদম ভূমিধস বিজয় হয়েছে। যদিও এটাকে রাজনৈতিকভাবে বলা হচ্ছে যে শিবিরের প্যানেল জয়লাভ করেছে। সেখানে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব জুমাকে দেখলাম যে আমরা সেখানে বের হয়ে আসছে। আপনারা কি তাহলে শিবিরের সাথে জোট করলেন ডাকসুতে? শিবিরের সাথে জোট করে না ইনকিলাব মঞ্চ। প্রথমত ইনকিলাব মঞ্চ বাংলাদেশের কোনো ছাত্র সংসদে প্যানেল দিবে না, এটি ইনকিলাব মঞ্চের সিদ্ধান্ত, তা আমাদের এক্সিকিউটিভ কাউন্সিলের। তারপরে আমরা যেটা বলেছি, আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে ভাই বোনেরা আছে তারা চাইলে স্বতন্ত্র অথবা তার সুবিধা মতো যে কোনো প্যানেলে অংশগ্রহণ করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনকিলাবের 3 জন কর্মী এবার ডাকসুতে অংশগ্রহণ করেছেন। জুমা শিবির সমর্থিত যে প্যানেলটা হয়েছে, যেখানে আরও অন্যান্য ধর্মেরও অনেকে জোট করেছেন, সেই সম্মিলিত বা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেটাই সে ওটার সাথে করেছে, অংশ নিয়েছে, মানে জোট করেছে। আমাদের আবার ফজলে রাব্বি ঢাবি ইনকিলাবের, সে কিন্তু স্বতন্ত্র নির্বাচন করেছে, সেও জয়ী হয়ে এসেছে। এর মানে আমাদের 3 জনের 2 জন উইন করেছে এবং নিজের ইসে। বরং আমাদের জায়গাটা হলো আমরা ভালো নির্বাচন চেয়েছি, একটা অংশীদারিত্বমূলক নির্বাচন চেয়েছি, আর ট্যাগিং এর রাজনীতির বিরুদ্ধে আমরা বরাবর আমাদের যে কথা বলা দরকার সেটা আমরা বলেছি। ট্যাগিং এর রাজনীতি যেহেতু আসলো, আপনি পড়াশোনা করেছেন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে, পরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন। আপনি ব্যক্তিগতভাবে এই যে
আপনার যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, এই কারণে কি ধরনের ট্যাগিং এর শিকার হয়েছেন? না, এটা তো ধরেন একদম প্রচুর, মানে বাইরের সব আলাপ বাদ দিয়ে ওটা তো সবারই কমন এক্সপিরিয়েন্স থাকবে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমার আজকে খুব মনে পড়ে, যেটা আমাকে ভীষণভাবে আমাকে লাইফে ডিমোটিভেট করলো। এই জন্য আমি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমার সময়টা, এটা আমার জীবনের সব থেকে, আমি বলি যে আমার জীবনের অপচয়। কারণ ফ্যাসিবাদের যে তুমুল সময়টা, বিশেষ করে যখন শাহবাগ চলে, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। এমন ছিল যে শাহবাগ থেকে ঢুকবো, আমার মুখে যেহেতু দাঁড়িয়ে আছে, আব্বা যতক্ষণ ক্যাম্পাসে থাকতাম প্রচণ্ড টেনশন করতেন। তো আমি যেহেতু সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, শাহবাগ থেকেই ঢুকতাম। এমন অনেক সময় হয়েছে যে সে উল্টা কার্জন হল ঘুরে তারপর এসেছি যে কখন শিবির বলে মেরে দেয়। কারণ তখন আমার বেশ কিছু বন্ধু বান্ধব যারা হলে থাকতো, রাত্রি 2টায় 3টায় তাকে সারা রাত পিটিয়ে, আমার একটা ফ্রেন্ড আছে মহসিন, হলে থাকতো, ওকে 3তলার থেকে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহর রহমতে অনেক বেশি রহমত ছিল, বেঁচে গেছে পরে। এবং অপরাধ হলো ও মাদ্রাসায় পড়েছিল। সুতরাং আব্বা আম্মা ভীষণ টেনশনে থাকবে, পরিবারের সবাই। আর ইসের যেটা, আমাদের এক বড় ভাই ক্যান্সার আক্রান্ত হয়েছিল, বাংলাদেশ একটা হসপিটাল ঢাকার বড়, তাদের অবহেলার কারণে অনেক ক্ষতি হয় তার। তখন আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ক্যাম্পাসে তুমুল আন্দোলন করেছিলাম। আন্দোলন করে 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 আমরা বিরাট মিছিল নিয়ে এসে হসপিটালটার সামনে অবস্থান নিয়েছিলাম, এবং এই আন্দোলনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি নেতৃত্বে ছিলাম। আমার খুব মনে আছে যে এটা কিন্তু কোনো পলিটিক্যাল আন্দোলন, আমাদের সাথে আমাদের শিক্ষকরাও এসেছিলেন। উনি ভাই পরে মারা গেছেন, মাসুম ভাই। আমি যখন স্লোগান দিচ্ছি, মিছিল দিচ্ছি অনেকক্ষণ ধরে, তখন আমাকে একজন ডেকে পিছনে টেনে বললো যে এরপরে আর তুই সামনে আসবি না, তোর দেখতে শিবিরের মতো লাগে। আমি অবাক যে, মানে আমার দাঁড়িয়ে আছে, আমি পাঞ্জাবি পরি, আমি শুরুর থেকে গত 1 মাস ধরে আন্দোলনটা করে এখান পর্যন্ত আনলাম, যাতে আমার ভাইয়ের জন্য কিছু টাকা আমরা তুলে দিতে পারি উন্নত চিকিৎসার জন্য। আমাকে ডেকে নিয়ে এরপর আমি যখন প্রতিবাদ করবো, তখন এক পাশের বন্ধু আমার হাত ধরে বললো, থাক কিছু বলিস না। সে একটা হলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছাত্রলীগের, তো বলে তার ক্যাম্পাসে যেতে পারবি না। তো প্রথমত আমাকে একজন মানুষ কোনো চেনে না টেনে না আমাকে তুই বলবে, এরপরে আমি একটা ইনসাফের লড়াই আছে, সেটা আমাকে সামনে থাকলে আমার এই অ্যাপিয়ারেন্সের কারণে আমি কথা বলতে পারবো না। এটা আমাকে ভীষণভাবে, মানে আমার মনে হচ্ছিল যে, আমার মনে আছে এরপরে বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আমি সমস্ত আগ্রহ হারিয়ে ফেলি। একসময় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিতে খুব অ্যাক্টিভ ছিলাম, বিশ্ববিদ্যালয়ের সমস্ত অ্যাক্টিভিজম থেকে নিজের গুটিয়ে ফেলি আস্তে আস্তে। কারণ দেখলাম যে এই ইউনিভার্সিটির কোনো জমি না আমার না, মানে একটু আমার কোনো, মানে আমি যেখানে যাওয়ার কথা প্রত্যেকটা জায়গায় আমাকে ভিন্ন করে পরীক্ষা দিতে হচ্ছে। ইভেন মানে এরকম তো অনেক গল্প যে আমার শিক্ষকরা যারা আমাকে ভালোবাসেন পর্যন্ত, ওনারা একটু সফট আওয়ামী লীগ, তারা পর্যন্ত আমাকে পিছনে ডেকে কথা বলেন একা একা। কিন্তু আমাদের পলিটিক্যাল সায়েন্স ইংলিশ ক্লাব ছিল, এই ক্লাবের প্রেসিডেন্ট বানানোর কথা আমাকে আমার স্যার ডেকে বললেন। পরের দিন ডেকে বললেন যে তুমি তো সবচেয়ে ভালো করো, তুমি থাকলে আমি একটু চাপে পড়ি, তুমি যদি প্রেসিডেন্ট হও কিছু মনে করো না। এবং তিনিও খুব সরি ফিল করতেছেন। তো এগুলো খুব ছোট গল্প বলা, কিন্তু এই সময়ের মধ্য দিয়েই তো এখন আমার যেটা হয়েছে, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময়টা জীবনে অপচয় ঘটেছে আমি। এবং পরে এটা হয়েছে, আমি বাসায় এসে বলেছি আর বিশ্ববিদ্যালয়ে যেতে চাই না। বিকজ আপনি যখন জানেন একটা ছেলের একটা মেয়ের কতটুকু ক্যাপাসিটি, সে যদি ওই পরিমাণ দৌড়টা দিতে না পারে, যার যতটা শক্তি আছে, তখন তো তার শক্তি ক্ষয়ে যায়, সে তো পঙ্গু হয়ে যায়। আমি ফিল করছিলাম যে আমি প্রতিদিন ক্ষয়ে যাচ্ছি, আমি পঙ্গু হয়ে যাচ্ছি, রাদার আমি অন্য কিছু করি, প্রয়োজন আমি এখানে না পড়ি। এবারে যে ডাকসু নির্বাচন হলো এবং সেখানে যে শিবির সমর্থিত প্যানেলের যে বিপুল বিজয় হলো, কি কারণে, কি মনে হয় আপনার? এটা দুটো হয়েছে। একটা হয়েছে যে, আমি যদি বলি, এটা গতকালকে একটা শোতে বলেছি, এই একটা তুমুল গণ অভ্যুত্থান হয়ে গেল। গণ অভ্যুত্থানে মানুষ এই যে বাইনারিটা, এই যে ট্যাগিং, জাহাঙ্গীরনগরের একটা ঐতিহাসিক ছবি আছে আন্দোলনের সময়, হাসিনা যে ফ্রেমিংটা করতো ডানপন্থী বামপন্থী এই সেই করে করে মানুষকে বিভাজিত রাখবার রাজনীতি, এটাকে ভেঙেই তো জুলাই হলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক হল থেকে আমাদের 2 বোন বের হচ্ছে, একটা আমার বোন টি শার্ট পরা, জিন্স পরা, হাতে লাঠি, তার হাত ধরে আরেকজন পুরো শরীর নেকাবে ঢাকা। এই যে দুজন মানুষ, দুজন বান্ধবী ইনসাফের লড়াইয়ে জুলুমের বিরুদ্ধে নামতে পারলো, এটাই তো বাংলাদেশ। এখন জুলাইয়ের পরে আবার ওই বিভাজনটা তো শুরু হয়েছে। বরং আমাদের লড়াইটা কঠিন এই জন্য যে আমরা একটা মধ্যবর্তী জায়গায় থাকতে চাই। একজন বামপন্থীরও তো কোনো সমস্যা থাকতে পারে না, বামপন্থীও যদি সমস্যা হয় তাহলে ডানপন্থীও তো সমস্যাজনক। আমাদের সমস্যা হলো বামপন্থার নামে ভারতপন্থা করা যাবে না, একইভাবে ডানপন্থার নামে কি ভারতপন্থা থাকতে পারে না দেশে? এটাও করতে দেওয়া যাবে না। পন্থা একটা, বাংলাদেশ পন্থা, সুতরাং যে যার পলিটিক্সটা করুক। কিন্তু হাসিনা এখানকার মানুষকে যেই ভাষা ব্যবহার করে মানুষ করেছে, তার ন্যূনতম বাঁচবার অধিকার, মানবিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। দেখেন, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে জঘন্যভাবে হত্যা করার পরে, জুডিশিয়াল কিলিং, এই শাহবাগ হত্যা করবার পরে তাকে যখন তার বাড়িতে কবরস্থ করা হলো, কবরে দেওয়ার পর সেখানকার ছাত্রলীগের বদমাইশেরা তার কবরের উপরে এসে জুতো পেটা করেছে। আপনারা আজকে বলেন
32 নাম্বার ভাঙলো কেন? এই একটা সুশীল বলেছে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরের উপরে গিয়ে জুতো পেটা করে এসেছে। এর থেকে জঘন্যতম মব এই দুনিয়ায় কি হতে পারে? আরো অনেক শহীদের নাম আছে যাদের কবরের উপরে গিয়ে জুতো পেটা করা হয়েছে, এইটাও আপনারা বলেন না। অথচ ধানমন্ডি 32 এটা হলো আপনাদের ফ্যাসিবাদের সেই উপাসনালয় যেটা ভেঙে যাওয়ার পরে মক্কা বিজয়ের পর সেই সমস্ত যে মূর্তি, সেই মূর্তিগুলো ভাঙার পরে যে মানসিক আঘাত তারা পেয়েছিল, এখন মনে হচ্ছে তারা তেমন আঘাত পেয়েছে। অথচ বিপ্লব তো এমন করে আসে না। আজকে একটা মানুষকে দেখি না সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কবরে যে জুতা পেটা করা হয়েছে সেটা নিয়ে কথা বলতে, অথচ 32 নাম্বার নিয়ে তার অনেক দুঃখ। আমরা আলোচনার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষ প্রশ্নটি আপনাকে করতে চাই, সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। আপনি বিশ্বাস করেন কিনা যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়েই যাবে এবং শরীফ ওসমান হাদী ঢাকাতে নির্বাচন করবে, তাই কি? আমি বিশ্বাস করতে চাই যে অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, তবে সেটা যেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হয়, ঈদের উৎসবের মতো নির্বাচন হয়, প্রবাসীরা ভোট দিতে পারে। একটা শীতের যদি মানে এমন যদি হয় একটু শীতের সকাল, মানুষ বাচ্চাদেরকে নিয়ে কুয়াশার মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে ভোটের আনন্দে, এইটা হতেই হবে। তবে এই নির্বাচনের ম্যান্ডেট কি সেটা নিয়ে আমাদের কথা আছে। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নতুন সংবিধান চাই যেটা নতুন বাংলাদেশের নতুন রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষা পূরণ করবে। আর আমি নির্বাচন করব, অনেক আগেই বলেছি যে আমি ঢাকা 8-এ ইনশাআল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করব এবং এটা স্বতন্ত্র করব। আমি ইতিমধ্যে অনেক দল থেকে আমাকে বলা হয়েছে তাদের সাথে নির্বাচন করব কিনা। আমি নিজেকে সম্মানিত বোধ করছি যে তারা আমাকে অ্যাড্রেস করেছেন, কিন্তু আমি তাদেরকে বিনয়ের সাথে জানিয়েছি যে হয়তো যে কোনো দলের সাথে যোগ হলে আমি এবারে এমপি হয়ে আসা খুব সহজ, কিন্তু আমি মনে করি এমপি হওয়ার থেকেও গুরুত্বপূর্ণ হলো এই লড়াইটা জারি রাখা। এবং আমরা যে বৃহত্তর লড়াই করতে চাই, আল্লাহ যদি আমাকে আরো 50 বছর হায়াত দেন, ওই 50 বছরই যে লড়তে চাই সেই লড়াইয়ের একটা অংশ নির্বাচন, যেটা জীবনের খুবই ছোট কাজ। সুতরাং এমপি হব কিনা জানি না, লড়াই জারি রাখার প্রয়োজনে নির্বাচন করব। এবং এই যে কঠিন রাজনীতি, হাজার হাজার কোটি টাকার একটা এমপি ইলেকশন করতে হলে 100 কোটি টাকা খরচ করতে হবে, হাজার হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন দিতে হবে, এর বাইরেও ক্রাউড ফান্ডিং করে মানুষের পয়সায় মানুষের নির্বাচন করা যায়, এটার একটা মডেল আমরা তৈরি করতে চাই ঢাকা 8-এ। অনেক অনেক ধন্যবাদ শরীফ ওসমান হাদী আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সালাম স্টিল প্রেজেন্টস দ্য হট সিট। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও দেখা হবে একই দিন একই সময়ে। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।